সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই নায়িকা পরীমণিকে গ্রেফতার করা হয়েছে। ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরীমণির বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গত ২৬শে জানুয়ারি রবিবার ঢাকা মহানগরের এক আদালত এই পরোয়ানা জারি করেন। এটি পরীমণির বিরুদ্ধে একটি দীর্ঘ আইনি প্রক্রিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ মোড়। বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় একজন নায়িকা পরীমণি। বিভিন্ন সময় তাকে নিয়ে নানান ধরনের আলোচনা, সমালোচনা, গসিপিং হয়ে থাকে। কিন্তু আমরা যে ২৪শে স্বাধীনতা আন্দোলনকে পরীমণি স্বাগত জানিয়েছেন, আমরা পত্রিকায় সেটি দেখেছি, পরীমণির ফেসবুকে দেখেছি, এবং লাল বাহিনী অর্থাৎ লাল প্রোফাইলের যারা তাদের একজন পরীমণি, তিনি এই বিগত সরকারের, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছিলেন এবং বর্তমানে স্বাধীনতাকে তিনি অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করেছেন এবং ভেবেছেন যে এই সময় খুবই ভালো। পরীমণি একটি শোরুম উদ্বোধন করতে পারেননি টাঙ্গাইলে, এটা আমরা দেখেছি। এবং আবার কি হলো পরীমণি আপামনির? টাঙ্গাইলে ঢুকতে দেওয়া হলো না পরীমণিকে। কেন? একটি শোরুম উদ্বোধন করার কথা ছিল। সারা বিশ্বে আমরা দেখি খবরাখবর, শোরুম সাধারণত তারকারা। আবারও গ্রেপ্তার হলেন ঢাকায় সিনেমার নায়িকা পরীমণি। তো বন্ধুরা, হঠাৎ করে আবারও কেন গ্রেপ্তার হলেন পরীমণি, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা মূল ভিডিওতে চলে যাব। আর সেখানে আজকে আমরা দেখব আবারও কেন পরীমণি গ্রেপ্তার হলেন, কি কারণে এবং কেন গ্রেপ্তার হলেন। ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরীমণির বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গত ২৬শে জানুয়ারি রবিবার ঢাকা মহানগরের এক আদালত এই পরোয়ানা জারি করেন। এটি পরীমণির বিরুদ্ধে একটি দীর্ঘ আইনি প্রক্রিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ মোড়। ২০২১ সালের জুলাই মাসে বোট ক্লাবের সভাপতি নাসিরউদ্দিন মাহমুদ পরীমণি, তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি ও তার সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগ আনে। নাসিরউদ্দিন তার মামলায় উল্লেখ করেন যে পরীমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত এবং তারা বিভিন্ন নামী ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করে এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ না করে চলে আসেন। এই অভিযোগের মধ্যে দিয়েই পরীমণির বিরুদ্ধে ধীরে ধীরে গুরুতর অভিযোগের পাহাড় গড়ে ওঠে, যার মধ্যে মারধর, হুমকি এবং হত্যা চেষ্টার অভিযোগও ছিল। মামলার তদন্ত প্রতিবেদন অনুযায়ী এই ঘটনার সত্যতা পাওয়া গেছে। পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন আদালতে জানান, পরীমণি এবং তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধে মারধর এবং ভয়ভীতি দেখানোর অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। তবে অন্য আসামি ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এই মামলার ঘটনায় পরীমণি এবং তার সহযোগীরা নাসিরউদ্দিনকে মারধর এবং হত্যার হুমকি দেন এবং বোট ক্লাবের ভাঙচুরও ঘটান। পরবর্তীতে পরীমণি সাভার থানায় নাসিরউদ্দিন এবং তার সহযোগীদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে মামলা করেন। তবে এই মামলার পর তদন্তের ফলাফলে দেখা যায় যে পরীমণির বিরুদ্ধেই গুরুতর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এর প্রেক্ষিতে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার ফলে পরীমণির বিরুদ্ধে আইনি পদক্ষেপ আরও দৃঢ় হচ্ছে। যদিও পরীমণি বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে তাকে হেনস্থা করার জন্যই এসব অভিযোগ করা হয়েছে। এই পরিস্থিতিতে পরীমণির আইনজীবী এবং তার পক্ষে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা চেষ্টা করছেন মামলাটি অন্যদিকে মোড় ঘুরিয়ে দিতে। তবে আইনি লড়াইয়ের মধ্যে দিয়েই এই মামলার ফলাফল কি হবে তা সময় বলে দেবে। প্রিয় দর্শক, বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় একজন নায়িকা পরীমণি। বিভিন্ন সময় তাকে নিয়ে নানান ধরনের আলোচনা, সমালোচনা, গসিপিং হয়ে থাকে। কিন্তু আমরা যে ২৪শে স্বাধীনতা আন্দোলনকে পরীমণি স্বাগত জানিয়েছেন, আমরা পত্রিকায় সেটি দেখেছি, পরীমণির ফেসবুকে দেখেছি, এবং লাল বাহিনী অর্থাৎ লাল প্রোফাইলের যারা তাদের একজন পরীমণি, তিনি এই বিগত সরকারের, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছিলেন এবং বর্তমানে স্বাধীনতাকে তিনি অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করেছেন এবং ভেবেছেন যে এই সময় খুবই ভালো থাকবেন। সেই ভালো থাকা অবস্থায় হঠাৎ তিনি কেন এই উপলব্ধি তার প্রকাশ করলেন, সেটি নিয়ে অনেকে চিন্তা ভাবনা করছেন। তিনি বলছেন, এই দেশে সিনেমা, বিনোদন সব বন্ধ করে দেয়া হোক। পরীমণি, এটা হচ্ছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। এই দেশে সিনেমা, বিনোদন সব বন্ধ করে দেয়া হোক,
বলেছেন আমাদের চলচ্চিত্র নায়িকা পরীমণি। এবং কেন তিনি এই কথা বলেছেন? তিনি তো এই স্বাধীনতা আন্দোলনের পক্ষের মানুষ। কে তাকে আঘাত করেছে, কে তাকে আঘাত দিয়েছে, কে তাকে আজে বাজে কথা বলেছে, এটি আমরা মেনে নিতে পারি না। তিনি বলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি তার ফেসবুক টাইম লাইনে এক আবেগ ঘন পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন। আবেগ ঘন পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন। কেন ক্ষুব্ধ হয়েছেন তিনি ক্ষুব্ধ হতে পারেন না। তার মতো একজন নায়িকা এই সময়ে ক্ষুব্ধ হবেন এটা কেউ আশা করেনি। তিনি বলেছেন যে পত্রিকা যেটি বলছে, শনিবার 25শে জানুয়ারি রাতে ফেসবুক টাইম লাইনে তিনি লিখেছেন, এত চুপ করে থাকা যায় নাকি? এত চুপ করে থাকা যায়নি? তিনি চুপ ছিলেন এতদিন? গত 5 মাস তিনি চুপ করেছিলেন? এত চুপ করে থাকা যায় নাকি? পরাধীন মনে হচ্ছে। অবাক কাণ্ড। পরীমণি বলছেন তাকে পরাধীন মনে হচ্ছে স্বাধীন দেশে। নতুন স্বাধীনতার স্বাদ তিনি পাননি। অবাক বিষয়, শিল্পীদের এত বাধা কেন আসবে? আহা, কি বাধা আসছে তার? আপনারা কি জানেন পরীমণির? আমি ঠিক জানি না, আমি পত্রিকা পড়ে এখন দেখব কি শিল্পীদের এত বাধা কেন আসবে। খুবই যৌক্তিক কথা। শিল্পীরা স্বাধীন, শিল্পীরা তাদের নিজের মতো করে অভিনয় করবেন, যে কোনো চরিত্রে অভিনয় করবেন, তাদের একটা স্বাধীন সত্তা আছে। পরীমণির কথাটি আমি আবারও পড়ি, এত চুপ করে থাকা যায় নাকি? পরাধীন মনে হচ্ছে, শিল্পীদের এত বাধা আসবে কেন? ইনসিকিউর ফিল হচ্ছে। আরেক অবাক করা তথ্য দিলেন তিনি, দেশে এত শান্তি, আমাদের নোবেল শান্তি বিজয়ী যিনি আমাদের একমাত্র ডক্টর ইউনূস সাহেব, তিনি আমাদের প্রধান উপদেষ্টা, তার মধ্যে পরীমণি বলে যে ইনসিকিউর ফিল করছি। প্রধান উপদেষ্টা যদি এটি জানতে পারেন, পরীমণির হয়তো সিকিউরিটির ব্যবস্থা করবেন। কেন সে ইনসিকিউর ফিল করছে তাকে হয়তো যমুনাতে ডাক দিয়ে নিয়ে যাবেন, জানতে চাইবেন কি কারণে তার অসুবিধা হচ্ছে, সেটি সমাধান হয়ে যাবে। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? এই আরেক কথা, এমন স্বাধীন দেশে সত্যিই তো বলেছেন, এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? পরীমণি ঠিকই বলেছেন, কিন্তু 5 মাস লেগেছে তার এই কথাগুলো বলতে। পরীমণি তার পোস্টে উল্লেখ করেছেন যে তার আগে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, মেহজাবিনও লাল প্রোফাইলের একজন মানুষ, অত্যন্ত নিবেদিত প্রাণ, গত 5 মাসে অনেক স্বাধীনতা উপভোগ করছেন এবং কণ্ঠশিল্পী পর্ষিও এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে তিনি এসব কর্মকাণ্ডের মাধ্যমে কি প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন তিনি। পরীমণির কি হয়েছিল আসলে? কে তাকে কোনো কাজে বাধা দিয়েছে? কোনো নিশ্চয়ই। তারপর আরও তিনি লিখেছেন, অভিনেত্রী আরও লেখেন, কি বলার আছে আর? কতটুকু ক্ষোভ অভিমান থাকলে এই কথা বলতে পারে? কি বলার আছে আর? ... এই দেশে সিনেমা বিনোদন সব বন্ধ করে দেয়া হোক। এই দেশে সিনেমা বিনোদন সব বন্ধ করে দেয়া হোক। তাহলে এটা পরীমণি বলতে হবে না, এমনিই সব বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের নাটক, সিনেমা, চলচ্চিত্র, বিনোদন এইসব আর থাকবে না, এটাই পরিষ্কার। কিন্তু পরীমণি এতদিন পরে বুঝেছে এই দেশে সিনেমা বিনোদন সব বন্ধ করে দেয়া হোক। তাহলে এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে। এই দায়ভার সবাই নেব না। এই দায়ভার আমরা কেন নেব? এই দায়ভার যারা বন্ধ করে দেবেন তারা নেবে এবং যারা তাদেরকে সহযোগিতা করেছে তারা নেবে। আমাদের নাট্য জগৎ, আমাদের চলচ্চিত্র জগতের অনেকেই কিন্তু এই লাল বাহিনীকে সমর্থন জুগিয়েছিল, উৎসাহ জুগিয়েছিল। এখন তারা বলছে এই স্বাধীন দেশে আমরা পরাধীন কেন? পরীমণির এই মন্তব্য বিনোদন জগতে কাজ করা শিল্পী ও দর্শকদের মধ্যে আলোচনার ঝড় তুলেছে। যাই হোক, পরীমণি স্বাধীনভাবে থাকতে চান, স্বাধীনচেতা একজন মানুষ। তিনি বুঝতে পারছেন যে এত চুপ করে থাকা যায় নাকি, পরাধীন মনে হচ্ছে, শিল্পীরা এত বাধা আসবে কেন, ইনসিকিউর ফিল হচ্ছে, এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? আমাদের দেশবাসী এখন যে শান্তি উপলব্ধি করছেন সেটির একটা বহিঃপ্রকাশ আমাদের
পরিমণির কথার মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি। যা হোক, আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তারা নিশ্চয়ই পরিমণির স্বাধীনতার জন্য স্বাধীন দেশে স্বাধীনভাবে যাতে পরিমণি বাঁচতে পারেন, থাকতে পারেন, অভিনয় করতে পারেন, সেই ব্যবস্থা করে দেবেন। দর্শক, একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা বিশ্লেষণ করেন নির্মোহভাবে। টাঙ্গাইলে ঢুকতে দেওয়া হলো না পরিমণিকে, কেন? একটি শোরুম উদ্বোধন করার কথা ছিল। সারা বিশ্বে আমরা দেখি খবরাখবর, শোরুম সাধারণত তারকারা উদ্বোধন করে। তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নানা রকম শোরুম আছে, ড্রেসের হতে পারে, গাড়ির হতে পারে, যে কোনো। এর উদ্দেশ্য থাকে এটা এক ধরনের বিজ্ঞাপন। মডেলরা যেহেতু তারা খুব জনপ্রিয় হয় এবং তারা যে কোনো একটা জিনিস, ফুটবল তারকা হোক, মানে চলচ্চিত্র তারকা হোক, যে কোনো তারকারাই সারা বিশ্বব্যাপী তারা হচ্ছে এই কাজগুলিই করেন। বাংলাদেশে এখন আস্তে আস্তে কি এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে না, তারা এখন পারছেন না। কয়েকদিন আগে চট্টগ্রামে কিন্তু ঘটনা ঘটেছিল তেমনই। মেহজাবিন চৌধুরী, নাটকের অন্যতম মডেল এবং তারকা এবং নায়িকা, তিনি কিন্তু পারেননি। চট্টগ্রাম থেকে তিনি ফিরে এসছেন। আজকে দেখলাম পরিমণি নিয়ে আপনার বিতর্ক থাকতে পারে, তার ব্যক্তিগত চরিত্র যাই হোক না কেন, কিন্তু আলটিমেটলি সে তো শোবিজ তারকা, চলচ্চিত্রে সে অভিনয় করে। এখন কি চলচ্চিত্র বন্ধ হয়ে যাবে? তারা কি অভিনয় করতে পারবে না? তারা যদি চলচ্চিত্র অভিনয় করতে পারে, দর্শকরা যদি সেই অভিনয় দেখে, তাহলে তারা কেন শোরুম উদ্বোধন করতে পারবে না? সেখানে দেখা যাচ্ছে যে ধর্মীয় একটা উন্মাদনা তৈরি করা হয়, ভাবাবেগ তৈরি করা হয়। মনে হচ্ছে যেন না, এই কাজগুলি তারা পারবে না। তাহলে আমাদের রাষ্ট্রটার চরিত্রটা কি? আমাদের রাষ্ট্রের চরিত্রটা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সব দল, মত, ধর্ম সবই থাকবে। আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়েন, যে তারকা তার কাজটা করতে দেন, অন্য ধর্ম তার ধর্ম পালন করবে। শোরুম তাহলে কারা উদ্বোধন করবে? এই ধরনের শোরুমগুলো আমরা নিজেরা মানে টেলিভিশনে দেখি, পত্রপত্রিকায় দেখি, সবসময় তারকারাই উদ্বোধন করে আসছেন। তো বাংলাদেশে কেন পারছেন না তারা চলচ্চিত্র অভিনয় করতে পারছেন নাকি দিনে দিনে আস্তে আস্তে সেটাও বন্ধ হয়ে যাবে? এটা একটা প্রশ্ন। তার মানে হচ্ছে 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর কিন্তু অনেক রকম ঘটনা ঘটছে। মাজারে হামলা হচ্ছে, কারা হামলা করছে? কই 5ই আগস্টের আগে তো হামলা হয়নি। পরিমণি বা মেহজাবিনরা তো আগে শোরুম উদ্বোধন করতে সমস্যা হয়নি, এখন তাহলে উদ্বোধন করতে পারছেন না কেন? কোন কোন রাষ্ট্রে তারকারা শোরুম উদ্বোধন করতে পারে আর কোন পারে না, এটা আমাদের জানা আছে। চরম যেগুলি ধর্মীয় দেশ আছে সেসব জায়গায় বাধা হয়। তাও তো যদি সৌদি আরবের কথা বলেন, সৌদি আরবের রীতিমতো ফ্যাশন শো হচ্ছে, সেখানে সিনেমা হলগুলো চালু হয়েছে, সেখানে সিনেমা দেখছে। তো বাংলাদেশ কি মানে সেই তুলনায় তো অনেক উদার ছিল, অনেক আধুনিক ছিল, অ্যাডভান্স ছিল। এখন কি পিছাতে থাকবে? কোথায় যাবে শেষ পর্যন্ত? বাংলাদেশ রাষ্ট্রের চরিত্র কোথায় গিয়ে দাঁড়াবে? সেটা কিন্তু একটা প্রশ্ন। দেখেন খবরে কি বলা হচ্ছে, শনিবার বিকেল 3:30টার দিকে কালিহাতী উপজেলার এলেঙ্গার টিন মার্কেটে শোরুমটির উদ্বোধন করার কথা ছিল। স্থানীয়রা জানায় প্রায় 15 দিন ধরে এলেঙ্গায় টিন মার্কেটে শোরুমটির উদ্বোধন অনুষ্ঠানে চিত্রনায়িকা পরিমণি উপস্থিত থাকার বিষয়টি জানিয়ে কর্তৃপক্ষ মাইকিং করে আসছিল। বিষয়টি নিয়ে গত 2-3 দিন ধরে হেফাজত ইসলাম সহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা পরিমণিকে ঠেকাতে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করছিল। পরিমণিকে যাতে এলেঙ্গার মাটিতে না আনা হয় এই নিয়ে আন্দোলন সহ অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তারা। আচ্ছা, ধর্মীয় একটা অনুভূতি আলাদা আর এই শোরুমটা আলাদা। আপনি ধরেন বাংলাদেশে যদি চলচ্চিত্র হয়, তা সেই চলচ্চিত্রে কি মেয়েরা পার্টিসিপেট করবে না? নায়িকারা অভিনয় করবে না? মানে কি চায় তারা? এটা একটা বড় প্রশ্ন। এবং আমার ধারণা যে সামনের দিনে এই সংঘাত, এই সংকটটা কিন্তু বাড়বে।
যে ধর্মকে এই যে মুখোমুখি করা হচ্ছে, এই সব শোরুম কাজ বা তারকাদের অভিনয়, নানান ক্ষেত্রে কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হবে। দেখা যাবে যে নাটক করতে পারবে না, সিনেমা করতে পারবে না, সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। সেরকম পরিস্থিতির দিকে কি গড়াবে কিনা। পরিমণির উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করতে স্থানীয় থানার পুলিশ ও শোরুম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন হেফাজত ইসলামের নেতা সহ স্থানীয় মুসল্লিরা। কেন? সেখানে তো বিএনপি আছে, জাতীয় পার্টি আছে বা অন্য দল আছে, তাদের তো কোনো আপত্তি নেই। তাহলে হেফাজত ইসলামের কথায় সেটা বন্ধ হবে, কিন্তু অন্য রাজনৈতিক দলের কোনো আপত্তি নেই। তাদের আপত্তি না থাকার কারণে সেটি হবে না, এটা কেন? তাহলে সেই জন্যই বলছি যে আমাদের রাষ্ট্রের কি অনেক রীতি নীতি কালচার, সেগুলি কি এখন পরিবর্তন হবে? আমরা কি সামনের দিকে এগোচ্ছি নাকি পেছনের দিকে যাচ্ছি? এটা একটা বড় প্রশ্ন। মনে রাখা দরকার যে বাংলাদেশ কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্র। এটা কোনো ইসলামী প্রজাতন্ত্র না, এখানে ইসলামী কোনো শাসন না, গণতান্ত্রিক শাসন। গণতান্ত্রিক শাসনেরও সব ধর্ম, গোত্র, গোষ্ঠী, যার যার অধিকার তারা স্বাধীনভাবে পালন করবে। হ্যাঁ, আপনি ধর্মকে অবমাননা করতে পারবেন না। এখন শোরুম উদ্বোধনটা কি ধর্মকে অবমাননা করা? দর্শক, প্রশ্ন করলাম। আমি জানি যে আমার এই ভিডিও আপনারা অনেকে পছন্দ করবেন, আবার অনেকেই পছন্দ করবেন না। আপনাদের স্বাধীনতা, আপনারা মতামত দেন। ভালো থাকবেন এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদের এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি। কি হলো পরিমণি আপামনের, এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলবো। আমি বেশিরভাগ সময় রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলি, কিন্তু রাজনীতির বাইরেও আমাদের আরও বিভিন্ন জীবন আছে, সেই জীবনগুলো নিয়েও কথা বলা প্রয়োজন, সেগুলো নিয়েও কথা বলবো। এই মুহূর্তে কথা বলতে এসেছি বিনোদন দুনিয়া নিয়ে। বিনোদন দুনিয়ার বাংলাদেশের বাংলাদেশ চলচ্চিত্রের একজন নায়িকা পরিমণি গতকাল ফেসবুক পোস্টে, তার যেমন তেমন ফেসবুক না, মিলিয়ন ফলোয়ারের ফেসবুক পোস্টে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসটি আগে আমরা একটু পড়ি, তারপরে আমরা কথা বলবো। পরিমণি লিখেছেন, এত চুপ করে থাকা যায় নাকি? পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে? ইনসিকিউর ফিল হচ্ছে। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? মেহজাবিন পড়শি এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা? কি বলার আছে আর? এদেশে সিনেমা, বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক। তাহলে কি আমরা ধরে নেব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন, নাকি এখন হচ্ছে? কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে। পরিমণির স্ট্যাটাস খবরে প্রকাশ, যে পরিমণি যে প্রেক্ষিতে স্ট্যাটাসটি দিয়েছে সেটি হচ্ছে যে গতকাল বিকেল 3টায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় টিন মার্কেট এলাকায় প্রসাধন সামগ্রীর কোম্পানি হারল্যানের বিক্রয় কেন্দ্র উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে তা স্থগিত করা হয়েছে। যেটি উদ্বোধন করার কথা ছিল অভিনেত্রী পরিমণির। কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভুইয়া বলেন, হুজুররা ঝামেলা করেছিল, পরে কর্তৃপক্ষ উদ্বোধন অনুষ্ঠানটি স্থগিত করেছে। একটি শোরুম, চলচ্চিত্র অভিনেত্রী পরিমণির টাঙ্গাইলের কালিহাতীতে একটি শোরুম উদ্বোধন করবার কথা ছিল, কিন্তু তিনি পারেননি, বাধাগ্রস্ত হয়েছেন। এর আগে মেহজাবিন চট্টগ্রামে আরেকজন অভিনেত্রী, অভিনয় শিল্পী মেহজাবিন উদ্বোধন করতে গিয়ে চট্টগ্রামে সেখানে বাধার সম্মুখীন হয়েছেন। তারপরে পরিমণি পড়শির কথা বলেছেন। পড়শি, এটি সম্ভবত সঙ্গীত শিল্পী হবেন, তিনিও বাধাপ্রাপ্ত হয়েছেন। অর্থাৎ বিনোদন দুনিয়ার মানুষ একটা শোরুম উদ্বোধন করতে গিয়েও বাধাপ্রাপ্ত হচ্ছে। এই বাংলাদেশে আমরা এসে পড়েছি, এখানে বিনোদন চলবে না। আপনি বলুন তো যে গত 6 মাসে বাংলাদেশে কটি চলচ্চিত্র রিলিজ হয়েছে? বলতে পারবেন? 6 মাসে 6টি হয়েছে?
সঠিক হয়নি। বাংলাদেশ থেকে এক প্রকার বিনোদন নির্বাসনে চলে যাচ্ছে, অথচ মুসলিম বিশ্ব, মুসলিম উম্মাহ যাকে বলি, মধ্যপ্রাচ্যে বিনোদন চলচ্চিত্র বিকাশ লাভ করছে। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বিকাশমান এলাকা চলচ্চিত্রের হচ্ছে মধ্যপ্রাচ্য। প্রধান নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। সৌদি আরবে এই মুহূর্তে সিনেমা হল ৬৬টি, 22টি শহরে ৬৬টি সিনেমা হল আছে এবং কয়েকশো সিনেমা স্ক্রিন আছে। এই 22টি শহরে ৬৬টি প্রেক্ষাগৃহে। বাংলাদেশে কি আছে? বাংলাদেশে বন্ধ হয়ে যাচ্ছে, শূন্যের কোঠায় নেমে যাচ্ছে প্রায়। বাংলাদেশের বিনোদন এমনটাই সংকটে, এবং মধ্যপ্রাচ্যে বিনোদনের খবর যদি আপনি শোনেন আপনার চক্ষু চড়ক গাছ হবে। এটি শুধুমাত্র বিকাশ হচ্ছে, শুধুমাত্র ওরা তেল সম্পদকে কেন্দ্র করে অর্থনীতির চাকা ঘোরানোর পরিবর্তে তারা বিনোদন এবং পর্যটনের উপরে গুরুত্ব দিয়েছেন। 2018 সাল থেকে বিনোদনের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন সৌদির যুবরাজ সালমান। সেই থেকে গত 7 বছরে সৌদি আরব মধ্যপ্রাচ্যে চলচ্চিত্রের নেতৃত্ব দিচ্ছেন, চলচ্চিত্রের শিল্পের নেতৃত্ব দিচ্ছে। তারা মুসলিম, আমরাও মুসলিম। সৌদি আরবে সর্বোচ্চ 3.5 কোটি জনসংখ্যা, সেখানে এই মুহূর্তে কয়েকশো স্ক্রিন কাজ করছে। বাংলাদেশে 18 কোটি জনসংখ্যা, কয়টা স্ক্রিন আছে আপনি বলুন, আপনি বলতে পারবেন? কাজেই বিনোদন বন্ধ হচ্ছে বাংলাদেশে, চলচ্চিত্র নেই। আমি যেটি বলছি যে এই যে পরিমণি অভিনয় শিল্পী, তিনি অভিনয় শিল্পী হিসেবে পরিচিত, নায়িকা হিসেবে পরিচিত। তার জীবনে, তার ক্যারিয়ারে তিনি কটি চলচ্চিত্রে কাজ করতে পেরেছেন। প্রতিভা আছে, কিন্তু আমরা তাকে কাজে লাগাতে পারিনি, কাজে লাগাতে পারছি না, যার কারণে অন্য কাজে ব্যয় করছেন সময়। যেটি বলছিলাম যে পরিমণি আক্ষেপের স্ট্যাটাস দিয়েছেন। এই পরিমণি, এই যে জুলাই অগাস্টে যে একটা ষড়যন্ত্র, আন্দোলনের নামে একটা ষড়যন্ত্র হয়েছিল, এই ষড়যন্ত্রের একজন প্রধান হোতা ছিলেন এই পরিমণি। অভিনয় শিল্পী বাঁধন কিংবা অভিনয় শিল্পী মেহজাবিন, তারা কিন্তু এখন বাধাপ্রাপ্ত হচ্ছেন। তারা ভেবেছিলেন যে আওয়ামী লীগকে বিদায় করবেন, বিদায় করে স্বাধীন দেশ কায়েম করবেন। অর্থাৎ লাল বিদ্রোহের প্রধান সহযোগী ছিলেন এই পরিমণি, মেহজাবিন, বাঁধন। এরা ধরুন এই যে পরিমণির মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, তিনি যদি একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেন, একটা কথা বলেন, সেটি কিন্তু বাংলাদেশে বিরাট প্রভাব পড়ে বা পড়তে পারে। তারা কিন্তু লাল বিদ্রোহে যোগ দিয়েছিলেন। আজকে কয়েক মাস যেতে না যেতে তাদের স্বপ্ন ভঙ্গ হচ্ছে, তাদের জীবিকা বন্ধ হয়ে যাবার উপক্রম। এদের জীবিকার এখন প্রধান উৎস চলচ্চিত্র যেহেতু নেই, বছরে 2টো চলচ্চিত্রও তারা করতে পারে না। মানুষের তো প্রত্যাহিক জীবনযাত্রার ব্যয় আছে, জীবনযাত্রার ব্যয় নির্বাহ করতে কি করতে হবে? তারা চলচ্চিত্র অভিনয় শিল্পীর পরিচয়ে অন্য কাজ করেন। তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে এই শোরুম উদ্বোধন। এরকম একটি শোরুম উদ্বোধন করে একজন 5 লাখ থেকে 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকাও পান। অর্থাৎ সারা বছরে যদি 5টি শোরুম উদ্বোধন করেন, তাহলে কিন্তু তারা সারা বছরের জীবন চলে যায়। যেহেতু চলচ্চিত্র নেই, এই শিল্পীরা বাঁচবে কিভাবে? বাংলাদেশে কিন্তু এই প্রশ্ন দেখা দিয়েছে। বিনোদন, সংস্কৃতি, শিল্পী, সাংস্কৃতিক কর্মীরা বাঁচবার পথ রুদ্ধ হয়ে যেতে বসেছে। আজকে আমার বড়ই প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে, হয়তো তারা বুঝেননি, তখন বুঝতে পারেননি, ভুল বুঝেছেন যে এই যে লাল ষড়যন্ত্রের আন্দোলনটি, এটি আসলে কোনো শিল্প, সাহিত্য, সংস্কৃতি বা প্রগতিবাদের আন্দোলন নয়। এটি সবকিছুকে আবদ্ধ করে দেওয়ার আন্দোলন। মধ্যপ্রাচ্যে বিনোদন প্রসারিত হচ্ছে, কিন্তু বাংলাদেশ এমন জায়গায় নেমে গেছি, পৌঁছে গেছি যে বিনোদন
ক্রমেই সংকুচিত হচ্ছে এবং সংকুচিত আরও হবে সামনের দিনে যদি এভাবে চলতে থাকে। তাই আমি বলবো পরিমণিকে আমি কোনো দোষারোপ করব না, বাঁধনকে আমি দোষারোপ করব না, মেহজাবিনকে দোষারোপ করব না। আমি বলবো তারা ভুল করেছেন। আমরা যারা তাদের সমালোচনা করছি তাদের ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি এবং আমরা আহ্বান জানাবো তারা পূর্বের বাংলাদেশ ফিরিয়ে নেবার আন্দোলনে সামিল হবে এখন। কারণ এই বাংলাদেশ কেউ চায় না, আমরাও চাইনি, আপনারাও এখন বুঝতে পারছেন আপনারা চাইছেন না, কিন্তু আমরা আগে থেকেই বুঝতে পারছি। যখনই চাকরির কোটা থেকে আন্দোলনটি ঘুরে গেল তখনই ষড়যন্ত্রের গন্ধ আমরা পেয়ে গেলাম এবং আজকে যে এটি ষড়যন্ত্র এটি প্রমাণিত। কাজেই আজকে বাঁধন আপামনি কোথায়, পরিমণি আপামনি কোথায়, মেহজাবিন আপামনি কোথায়, আপনারা এর বিরুদ্ধে নামুন। এখনকার যে অবস্থা এই অব্যবস্থাপনার বিরুদ্ধে নামুন। আমাদের সংস্কৃতিকে অবরুদ্ধ করা যাবে না, আমাদের শিল্পকে, আমাদের বিনোদনকে অবরুদ্ধ করা যাবে না। আমাদের মানুষ শুধুমাত্র ভাত খেয়ে কিন্তু বাঁচা যায় না, বিনোদন লাগে। বিনোদন ছাড়া, সংস্কৃতি ছাড়া সেই বেঁচে থাকা কিন্তু বেঁচে থাকা নয়। দেখতে দেখা যায় যে বেঁচে আছেন, কিন্তু সেটি আসলে বেঁচে থাকা নয়। বিনোদন আরেকটি খাদ্য, শরীরের মনের আরেক রকম খাদ্য। কাজেই আজকে যে বাংলাদেশটি কায়েম হয়েছে এটি বিনোদন মুক্ত, সংস্কৃতি মুক্ত বাংলাদেশ। আমরা চাইব বাঁধন আপা, পরিমণি আপামনি, মেহজাবিন আপামনি আপনারা সামিল হন, এই বাংলাদেশ অবসানের আন্দোলনে সামিল হন। আন্দোলন ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, সেটি ভেতরে ভেতরে হোক, অনলাইনে হোক, যেভাবেই হোক, সামনে আরো তীব্র থেকে তীব্রতর হবে। তিনটি ঘটনা নিয়ে একসাথে একটু কথা বলতে চাই। তিনটার আলটিমেট রেজাল্ট বা আমাদের দেশের জন্য সমস্যা একই জায়গায় হবে। সেই কারণে পরিমণি একটি শোরুম উদ্বোধন করতে পারেননি টাঙ্গাইলে, এটা আমরা দেখেছি, এবং আবারও একটা মাজারের ওরসে হামলা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এটা 80টা হয়েছে, এরপর এটা দাঁড়ালো। এবং একজন রাষ্ট্রীয় পদে থাকা মানুষ প্রকাশ্য জনসভায় কতলের আহ্বান জানিয়েছেন। মানে এই কথাগুলো সবগুলো এক সূত্রে গাঁথা এবং ভারতের একটা ন্যারেটিভ যেটা ভারত দীর্ঘদিন থেকে এস্টাবলিশ করতে চাইছে সেটার পক্ষে যায়। জেনে বা না জেনে কেন বলছে, অনেকে হয়তো পরিকল্পিতভাবেই ভারতের এজেন্ডা পূর্ণ করার চেষ্টা করছেন। এবং বিদ্যমান প্রেক্ষাপটে সরকার কি করছে সেই প্রশ্ন আমাদের করা দরকার। সরকার মানে শুধুমাত্র মানুষকে নসিহত করা না, সরকার মানে অপরাধীদের দমন করাও, অন্যায়কে দমন করা, মানুষের অধিকার হরণ হলে সেটা প্রোটেক্ট করা। পরিমণি টাঙ্গাইলের একটা শোরুম তার উদ্বোধন করার কথা ছিল, কিন্তু এখানে আমি যেখান থেকে পড়ছি আজকের পত্রিকা, সেখান থেকে বলা হচ্ছে যে হেফাজতের বেশ কিছু নেতা সাথে অন্য মানুষ মিলে এই উদ্বোধনটা হতে দেন নাই। মানে এটা 15 দিন থেকে এই অনুষ্ঠানটার প্রচারণা চলছিল, কিন্তু গত কয়েকদিন থেকে, মানে এটা হুট করে এসে ঘটনা ঘটে গেছে তা না, গত কয়েকদিন থেকেই এই ঘটনাটা ঘটেছে সংঘবদ্ধভাবে। শুক্রবারে মসজিদে জুম্মার সময়, নামাজের সময় পদক্ষেপ নেওয়ার জন্য আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত যখন উত্তাপ ছড়িয়ে পড়েছে তখন শোরুম কর্তৃপক্ষ এটা স্থগিত করেছেন। আমি একটা জায়গায় একটু পড়ি। শোরুমের মালিক মীর মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে পরিমণি থাকা কথা ছিল, কিন্তু কিছু ঝামেলা হচ্ছিল। হেফাজতে ইসলামের নেতারা আন্দোলন করেছিলেন, ওনারা অবস্থান কর্মসূচি দিয়েছিলেন। পরিমণি এলে রক্তের বন্যা বয়ে যাবে বলেও ঘোষণা দেন তারা। তারপরে ওই একই যে পরিস্থিতি, এবং শেষে থানা পুলিশ এসে এটা বন্ধ করতে বলছে। ইন্টারেস্টিং, পুলিশও জানতো, থানা জানতো, থানা বন্ধ করতে বলেছে। থানা প্রোটেকশন দিয়ে এই কাজটা করতে দেয়নি, যেটা রাষ্ট্র হিসাবে, থানা হিসাবে এই কাজটা তাদের করার কথা ছিল।
অনেকের সাথে যোগাযোগ হয় নাই, কিন্তু একজন নেতা ক্লিয়ারলি এখানে লিখেছেন এরকম, বাংলাদেশের টাঙ্গাইল জেলার নেতা ও জাতীয় ওলামা মাশায়েখ আহমদ পরিষদের সভাপতি মুফতি সুলাইমান হাবিবের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি, কিন্তু তিনি তার ফেসবুকে লিখেছেন এলেঙ্গা বাসস্ট্যান্ডে হারল্যান্ড শোরুম উদ্বোধনের জন্য একজন চিত্রশিল্পী আসার কথা ছিল। আলেম ওলামা ও স্থানীয় মুসল্লিদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ে। সকলে স্থানীয় ওলামায়ে কেরাম সহ আমি শোরুম মালিক মাসুদ ভাইয়ের সঙ্গে কথা বলি। মাসুদ ভাই সবার সম্মান রক্ষায় ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রোগ্রাম স্থগিত করেন। তার মানে হচ্ছে হেফাজতে যিনি নেতা তিনি তার ফেসবুকে এটা লিখেছেন, তার মানে তারা দায়িত্বই নিচ্ছেন, যদিও তারা পত্রিকার সাথে কথা বলেন নাই। আমরা আসবো এই সাথে সাথে মনে পড়লো নভেম্বরে আর শুরুর দিকে, আমি ভুল না করে থাকলে, মেহজাবিন আরেক অভিনেত্রী তিনি চট্টগ্রামে একটা শোরুম উদ্বোধন করতে গিয়ে বাধার মুখে পারেননি। সেখানে তৌহিদি জনতা নামে তার যাওয়াটাকে ঠেকিয়ে দেওয়া হয়েছিল। ধামরাইয়ে মুসল্লিদের দাবির মুখে প্রথমে ওরস বন্ধ, পরে ভাঙা হলো মাজার। ধামরাই উপজেলায় একটি মাজারের ৬৬তম ওরস চলাকালে প্রথমে সেটির কার্যক্রম বন্ধ, পরবর্তীতে সেটি ভেঙে দিয়েছেন একজন মুসল্লি। স্থানীয়দের অভিযোগ, ভাঙচুরের ঘটনার ধামরাই ওলামা পরিষদ ও ধামরাই ইমাম পরিষদের নেতাকর্মী সহ বেশ কয়েকটি মসজিদ ও মাদ্রাসার লোকজন উপস্থিত ছিলেন। আমরা খুব বেশি পড়ার দরকার নেই, এটা খুবই টিপিক্যাল ঘটনা। ৫ আগস্টের পর থেকে একটা পরিসংখ্যান বলেছি শুরুতেই যে ৮০টা অন্তত এরকম হয়েছে। এরপর এটা হচ্ছে, যদিও আমাদের উপদেষ্টারা, বিশেষ করে একজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম প্রচুর হুমকি টুমকি দিয়েছেন, কিন্তু আমরা আসলে কোনো ব্যবস্থা দেখি নাই, কোনো ব্যবস্থার কোনো নামমাত্র বা লেশমাত্রও নেই। এবার আরেকটা ঘটনা, সেটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, তিনি একটা রাষ্ট্রীয় পদে আছেন, তিনি একটা রাজনৈতিক দলেরও নেতা, ইসলামী আন্দোলনের। তাদের যে মহানগর দক্ষিণের সম্মেলন হয়েছিল সেখানে তিনি প্রধান অতিথি, বিশেষ অতিথি বক্তব্য, ওনার নাম হলো সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ। তিনি কিছু কথা বলেছেন, আমি জাস্ট একটু প্লেইনলি পড়ি। সবাইকে শুধু দাওয়াত করে পথে আনা যাবে না মন্তব্য করে তিনি বলেন, দাওয়াত দিয়া সব মানুষ হেদায়েত হবে। উনি এরপর কোরআনের আয়াত উল্লেখ করেছেন। তাহলে কেসাসের কথা, খুনের পরিবর্তে খুন, আল্লাহ কেন এই আয়াত নাজিল করলো? আল্লাহ জানেন তার কিছু বান্দা আছে এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে, গরুর দলের চেয়েও খারাপ। এগুলারে পিডান লাগবে, কতল করা লাগবে, এগুলারে মাইর ছাড়া কোনো উপায় নাই, এগুলো দাওয়াতে ফেরবে না। এই যে দলিল। ইসলামী আন্দোলনের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, যে সমস্ত ইসলামপন্থীরা বলে দাওয়াত দিয়া সব হেদায়েত করবে, এটা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী কথা। আপনাকে প্রয়োজনে মারতে হবে, লড়তে হবে প্রয়োজনে। তারপর তিনি বলছেন, পরশুদিন আমাদের এই কদমতলিতে ওরা বিশাল ডেক পার্টি করছে, যত বলে কেউ শোনে না। শত শত আমাদের মুসল্লি ভাইরা তাহুদি জনতা গিয়া পিটাইয়া নাস্তা নাবুদ করে সব ধ্বংস করে দিছে। উলঙ্গ মহিলা প্রায় ২৫ জন ছিল। কালকে মাদ্রাসায় প্রোগ্রাম করছি, সেখানেও সব পিডায়া লড়াইছি। এগুলো কেমনে যায়? এগুলো মারতে হবে। এই যে আমরা এগুলো বাদ দিছি, আমি সেই হাদিসটাই বলছি, ইত্যাদি ইত্যাদি। আমরা খুব ভালো মতো জানি ইসলামের যে অনুশাসনের কথা বলা হচ্ছে সেগুলো প্রত্যেকটা বিচারিক ব্যবস্থা, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়ার কথা বলে। মব গিয়ে মানুষকে পিড়ানো বা কতল করার আওয়াজ বিভৎস, ভয়ঙ্কর, এবং উনি এটা করছেন গর্বিতভাবে বলেছেন। উনি উদাহরণ দিয়ে এখানে করেছেন, এবং উনি একটা রাষ্ট্রীয় পদে আছেন। এর চেয়ে খুব বেশি কিছু আসলে বলা দরকার নেই। আমরা নিশ্চয়ই সব ব্যাপারটা গুরুত্ব বুঝতে পারি। আমরা শুরু থেকে আসি, সেটা হচ্ছে ওই যে বলেছিলাম শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকতে হবে, সেটা ভোট চুরি করেই থাকুক। রিপিটেশন হচ্ছে, কিন্তু প্রাসঙ্গিকভাবে আসছে বলে কথাটা বলি, প্রত্যেকের মাথায় কথাগুলো একটু রাখা দরকার। যখন শেখ হাসিনা একটার পর একটা টার্ম অবৈধভাবে ক্ষমতায় থাকছেন, অত্যাচার নিপীড়ন করছেন, গুম করছেন, বিনা বিচারে হত্যা করছেন, বিভৎস করাপশন করছেন, তখনও ভারতের অনেক মানুষ সেটাকে অ্যাগ্রি করেও বলছিলেন শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, কারণ শেখ হাসিনা যদি না থাকেন এখানে ইসলামিক জঙ্গিবাদী বা এক্সট্রিমিস্টরা, চরমপন্থীরা মাথা চাড়া দেবে। রিপিটেডলি বলেছেন। আমি ওই সময় প্রচুর ভারতীয় সকল বিশেষজ্ঞদের মন্তব্য পড়েছি। এভাবেই তারা সম্মতি উৎপাদন করতে চেয়েছিলেন, কনসেন্ট ম্যানুফ্যাকচার করতে চেয়েছিলেন।
শেখ হাসিনা পতনের পর, পালিয়ে যাওয়ার পর আমরা দেখব ঠিক ওই জায়গাতেই ভারত খেলার চেষ্টা করছে। বাংলাদেশ জঙ্গিবাদীদের হাতে চলে গেছে, ও এখানে আছে, ওর পদে আছে, ও হিজবুত তাহরির, ও জামাত সব দখল করে নিল, এরকম নানান রকম আলাপ আছে। মূর্তি ভাঙা হচ্ছে, কারণ এরা কেউ মূর্তি পছন্দ করে না, এরা ইসলামিক এক্সট্রিমিস্ট ইত্যাদি ইত্যাদি। তাদের সেই ন্যারেটিভ ক্রমাগত চালিয়ে গেছে। হিন্দুদের উপর হামলা করছে জঙ্গিবাদীরা। এখন এই যে তিনটা ঘটনা বললাম, হুবহু একই, যে বাংলাদেশে আসলে আসলে এক্সট্রিমিস্টদের হাতে চলে গেছে। এই ন্যারেটিভটা আরো স্ট্রেংথেন করবে। নভেম্বরে সরকার খুব বেশি শক্তিশালী ছিল না, তারপরও তো যথেষ্ট দিন গেছে। এখন 6 মাসে দাঁড়িয়ে আছে সরকার। সেই সরকারও একটা শোরুম উদ্বোধন করা ঠেকাতে, মানে বন্ধ করা ঠেকাতে পারেনি। আর যদি সেটা পরিস্থিতির কারণে হয়েও থাকে, যারা এর পেছনে জড়িত, এর পেছনে দায়ী, তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। তো অবশ্যই ব্যবস্থা নিতে হবে। একজন নাগরিক কোনো রাষ্ট্রের কোনো আইন যদি ভঙ্গ না করেন, তাহলে কেউ তাকে কোনোভাবে বাধা দিতে পারে না। স্পষ্ট কথা। এমনকি আইন ভাঙলেও কেউ মব তৈরি করে কিছু করতে পারে না। একটা রাষ্ট্রের খুব বেসিক কথাটা হচ্ছে, রাষ্ট্রের কতগুলো অঙ্গ আছে, রাষ্ট্রের একটা কন্ট্রাক্টের মধ্যে আমরা আছি। আমি আইন ভাঙতে পারি, কিন্তু কেউ আমাকে এসে পেটাতে পারেন না, হুমকি দিতে পারেন না। তিনি রাষ্ট্রের কাছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছে যেতে পারেন, পুলিশের কাছে, আদালতে যেতে পারেন, গিয়ে আমার বিরুদ্ধে ওনার যা যা অভিযোগ সেটা জানাতে পারেন। সেটার ভিত্তিতে আমার যে কোনো বিচার হতে পারে, আমি গ্রেফতার হতে পারি, বিচার শেষে আমার ফাঁসি হতে পারে। তো এভাবে মব তৈরি করে, কেওস করে কোনো কিছু করা যাবে না। এখানে এই ধরনের ঘটনায় ঘটুক আর অন্য ঘটনায়ও ঘটুক, ছাত্ররা যখন মব তৈরি করছিল সেটার বিরুদ্ধে কথা বলেছি। যেই যেখানে মব তৈরি করবে এটার বিরুদ্ধে কথা বলবো, এবং সেটা দিয়ে বাধ্য করা। কিন্তু 6 মাস পরও যদি সরকার যথেষ্ট শক্তিশালী না হয়ে ওঠে যে আমরা এগুলো ঠেকাতে পারবো, তাহলে কিভাবে হলো? হাস্যকর। একই কথা মাজার ভাঙার ক্ষেত্রে প্রযোজ্য। একই ঘটনা ঘটছে, 80টা মাজার, বিরাট ব্যাপার, বিরাট সংখ্যা, কিন্তু করা হচ্ছে, সরকার করতে দিচ্ছে। সরকার করতে দিচ্ছে এই অর্থে মুখে কথা বলছে, সরকারের কোনো কার্যকর অ্যাকশনস আমরা দেখছি না। হলে তো 80টা হতো না। 6 মাস পরও যদি সরকারের সেই কেপেবিলিটি তৈরি না হয় এগুলো কমব্যাট করার, এই সরকার ক্ষমতায় থাকছে কেন আসলে? আর রাষ্ট্রীয় পদে থেকে একজন মানুষ, এটা গুরুত্ব সম্ভবত সবচেয়ে বেশি। তিনি একটা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা, এবং এই রাজনৈতিক দলটা আমাদের সাংবিধানিক রাজনীতি করে। তারা খেলাফত কায়েম করে ফেলবেন ধরনের কথা অন্তত আমি শুনি নাই। তারা ভোটে পার্টিসিপেট করেছেন এর আগে। তাদের বিভিন্ন জায়গায় খুবই সিগনিফিক্যান্ট নাম্বার অফ ভোটার্স আছেন। তারা যেহেতু একজন পীরের অনুসারী, তাদের প্রচুর ফলোয়ার্স আছেন সারা দেশে, সব ঠিক আছে। কিন্তু সেরকম একজন মানুষ দাঁড়িয়ে এভাবে কথা বলছেন, তার দলকেও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখছি না। আর উনি এখনও একটা রাষ্ট্রীয় পদে থেকে এই কথাগুলো বলছেন। সো রাষ্ট্রীয় পদে থাকা একজন মানুষ যখন কোথায় কোন ব্যান্ড পার্টি হচ্ছে আর সেখানে গিয়ে উনি সবাইকে পিটিয়েছেন, বাধা দিয়েছেন, পিটিয়ে বন্ধ করেছেন সব মানুষজনকে নিয়ে, এবং নারীদের সম্পর্কে যে ডেরোগেটরি মন্তব্য করেছেন, ধারণা করি তারা হয়তো যেখানে গানের আসর হচ্ছে সেখানে হয়তো ইসলামিক অনুশাসন মেনে হুবহু সেরকম পোশাক পরে যান নাই, কিন্তু তাদেরকে উলঙ্গ নারী বলছেন। এই ধরনের মন্তব্য উনি করছেন রাষ্ট্রীয় একটা জায়গায় দাঁড়িয়ে। শুরু করছিলাম যে জায়গাটা থেকে, এভাবেই না আমরা ভারতের ন্যারেটিভকে এস্টাবলিশ করি। কেউ না জেনে করি, কেউ জেনে করছি, আমি নিশ্চিত কেউ জেনে করছি। আমি সত্যিকার অর্থেই এটা বিশ্বাস করি, কারণ এটুকু না বোঝার জ্ঞান কারো থাকার কথা নয়। এবং যে কাজগুলো করা হচ্ছে ইসলামের নামে, এভাবে তৈরি করে এগুলো করতে বলা হয়। যদি একজন অভিনেত্রী একটা শোরুম উদ্বোধন করতে না পারেন, তাহলে তো আসলে এই দেশে অভিনয় সব বন্ধ করে দেওয়ার জন্যই ক্যাম্পেইন করা দরকার। সবাই ঢাকায় এসে এবার এই ক্যাম্পেইন করুক যে এই দেশে কোনো অভিনয় থাকবে না, কিছু থাকবে না। কোনো একজন শোরুমের মালিক যদি মনে করেন তার ব্যবসাটা একজন অভিনেত্রীকে দিয়ে উদ্বোধন করাবেন, তাতে তার ভুল হোক, অপরাধ হোক, পাপ হোক, সেটা তিনি যদি তার জায়গা থেকে অ্যাকসেপ্ট করেন, রাষ্ট্রীয় আইন তো উনি ভাঙেন নাই। কিন্তু না, এগুলো হতে দেয়া হবে না। বাংলাদেশকে ওই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং এগুলোর মাধ্যমে একের পর এক অস্ত্র তুলে দেয়া হচ্ছে ভারতের হাতে। চোখ বন্ধ করে
ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে সংবাদটি শুনলেন সেটা ছিল পরিমণির নামে মামলা এবং পরিমণি গ্রেপ্তার। তো বন্ধুরা, এই বিষয়টা আপনারা কিভাবে দেখতেছেন এবং পরিমণিকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।